ইন্টারভিউয়ের জন্য দেরি হচ্ছিল। ছেলেটি লিফট চেয়েছিল এবং কোটিপতি মেয়েটি যা করল, মানবতাও কেঁদে উঠল। সেই এক লিফট জীবনের এমন এক মোড় দিল, যেখানে যাত্রা তো কয়েক মিনিটের ছিল, কিন্তু প্রভাব পুরো জীবন জুড়ে রইল। বন্ধুরা, সকালের সময় ছিল। আকাশে হালকা হালকা বৃষ্টি নামছিল এবং শহরের রাস্তায় গাড়ির গতি ধীর হয়ে গিয়েছিল। একটি পুরনো বাসস্টপের ছাদ থেকে অবিরত জল টপকাচ্ছিল। নিচে সেই টপকানো ছাদের নিচে দাঁড়িয়েছিল আরব। হাতে ফাইলগুলি, চুল ভিজে গিয়েছে এবং মুখ সেই অস্থিরতায় ভরা যা শুধু তখন হয় যখন কারো জীবন একটি মাত্র সুযোগের ওপর টিকে থাকে। সে ঘড়ি দেখল, 9:30। সে বুড়বুড় করে বলল, ও না, 9:30 পর্যন্ত বাস আজ আসা উচিত ছিল। 3টি বাস চলে গিয়েছে, কিন্তু যে রুটের তার দরকার সেটির কোনো খবর নেই। চারদিকে ভিড় ছড়িয়ে পড়েছে। লোকেরা ছাতা খুলে তাদের রাস্তায় চলে গিয়েছে, কিন্তু সে সেখানেই জমে রইল। ফাইলের কাগজগুলি বৃষ্টিতে নমনীয় হয়ে যাচ্ছিল। সে তাদের বুকে লাগিয়ে নিল, যেন তার আশাগুলিকে ভিজতে না দেয়। বৃষ্টি তীব্র হলে সে এগিয়ে গেল, রাস্তার কিনারে গিয়ে দাঁড়াল এবং পাশ দিয়ে যাওয়া গাড়িগুলির দিকে হাত তুলল। প্রথম গাড়ি চলে গেল, দ্বিতীয়টি থামার কষ্ট করল না। তৃতীয়টির কাঁচের ওপারে কোনো ব্যস্ত লোক ফোনে ছিল। সে অদেখা করে দিল। এখন তার জুতো কাদায় ডুবে গিয়েছে, কিন্তু তার চোখে জেদ ছিল। সে আকাশের দিকে তাকাল এবং হালকা করে বলল, ভগবান, আজ শুধু এটুকু করো যাতে আমি দেরি না করি। এর মধ্যে একটি চকচকে সাদা মার্সিডিজ তার কাছে এসে থামল। গাড়ির জানালা নেমে গেল এবং একটি পরিষ্কার সুন্দর আওয়াজ শোনা গেল। কোথায় যাবে? আরাব ইতস্তত করে বলল, এম্পায়ার টাওয়ার, ইন্টারভিউয়ের জন্য। সামনে বসা মেয়ে অদিতি সাদা শার্ট, কালো ব্লেজার এবং সাজানো মুখ, ঘড়িতে নজর দিয়ে বলল, বসো, আমি সেই দিকেই যাচ্ছি। সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল, কিন্তু বৃষ্টি চিন্তা করতে মানা করল। সে গাড়িতে বসল, ভিজে ফাইল কোলে রাখল। সরি, সিট ভিজে যাবে, সে বলল। অদিতি হেসে বলল, কোনো ব্যাপার নয়, সিট শুকিয়ে যাবে, সুযোগ প্রতিদিন আসে না। গাড়ি এগিয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলি কাঁচে পড়ে রাস্তার মুখে চমক দিচ্ছিল। গাড়ির ভিতরে শুধু হালকা পারফিউমের গন্ধ এবং মাঝে মাঝে ওয়াইপারের আওয়াজ ছিল। অদিতি জিজ্ঞাসা করল, মনে হয় ইন্টারভিউ খুব জরুরি? আরব শুধু বলল, হ্যাঁ, খুব জরুরি। সে এইটুকু বলল, কিন্তু সেই একটি বাক্যে কত গল্প লুকিয়েছিল। আওয়াজে ঘাবড়ানি ছিল, কিন্তু ভিতরে কোথাও একটি অটল বিশ্বাসও ছিল, যেন কেউ নিজের সাথে প্রতিজ্ঞা করেছে যে যাই হোক, আজ হার মানব না। অদিতি সাইড মিররে তার ঝলক দেখল। সে ফাইলটিকে কোলে শক্ত করে ধরে বসেছিল, যেন যদি সেটি ছেড়ে যায় তাহলে জীবনের সহায়তা ভেঙে যাবে। কয়েক মুহূর্ত গাড়িতে নীরবতা ছিল। তারপর অদিতি ধীরে করে জিজ্ঞাসা করল, প্রথম ইন্টারভিউ? আরব হালকা করে শ্বাস নিল, না ম্যাম, তৃতীয়টি। প্রথম দুটিতে পৌঁছতেই পারিনি। একদিন বাস ছেড়ে গিয়েছিল, দ্বিতীয় দিন মায়ের অসুস্থতা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। সে থামল, যেন তার কথা থামাতে চায়। অদিতি কিছু বলল না, শুধু হালকা করে মাথা নাড়ল এবং গাড়ির গতি একটু বাড়াল। বৃষ্টির ফোঁটাগুলি এখন ওয়াইপার থেকে সরে কাঁচের কিনারায় বয়ে যাচ্ছিল। সে আবার বলল, আজ যদি দেরি হয় তাহলে হয়তো পরের সুযোগ মিলবে না। বাড়িতে অবস্থা এমন নয় যে বারবার চেষ্টা করতে পারি। অদিতি প্রথমবার তার চোখে তাকাল। সে ক্লান্ত ছিল, কিন্তু তাতে কিছু এমন ছিল যা ধনীদের মধ্যে প্রায়শই হয় না, একটি সত্যিকারের উদ্দেশ্য। সে হেসে বলল, মনে হয় জীবন তোমার সাথে একটু কঠোরতা করছে। আরব চোখ নামিয়ে নিল। কঠোরতা নয় ম্যাম, শুধু আশার দাম একটু বেশি রেখেছে সে। অদিতি হাসল। সে প্রথমবার কোনো অচেনা ছেলের কথায় এত গভীরতা অনুভব করছিল। কিছুক্ষণ পর রাস্তায় ট্রাফিক সিগন্যাল পেল। গাড়ি থামল। বাইরে ভিজে কয়েকটি বাচ্চা ফুল বিক্রি করছিল। একটি ছোট মেয়ে গাড়ির কাছে এসে বলল, ম্যাম, ফুল নিন। অদিতি মাথা নাড়ল, না, লাগবে না। কিন্তু তখনই আরাব পকেট থেকে টাকা বের করে বাচ্চাটিকে দিল। বাচ্চাটির চোখে চমক এলো। সে বলল, ভাইয়া, ভগবান তোমার মনোবাঞ্ছা পূরণ করুক। অদিতি হেসে বলল, মনে হয় ইন্টারভিউয়ের আগে তোমাতে আশীর্বাদ মিলে গেল। সে হাসল, কিন্তু তার হাসির পিছনে এখনও একটি চিন্তা ছিল। সিগন্যাল সবুজ হল, গাড়ি আবার চলল। অদিতি জিজ্ঞাসা করল, তোমার অফিস কত দূর? প্রায় 20 মিনিট, যদি ট্রাফিক না পাই তাহলে। এবং যদি পাই? সে ধীরে বলল, তাহলে হয়তো আবার দেরি হয়ে যাবে। অদিতি হালকা করে অ্যাক্সেলারেটর চাপল। মানে দেরি হওয়ার অপশন নেই? সে হাসল,
হ্যাঁ, আজ না। কয়েক মুহূর্ত পর দুজনেই চুপ হয়ে গেল। গাড়ির ভিতরে শুধু ওয়াইপারের আওয়াজ এবং বাইরে বৃষ্টির রাগ ছিল। অদিতি কথোপকথন আবার শুরু করল। তোমার বাবা কি করেন? আরব জানালার বাইরে তাকিয়ে বলল, নেই। যখন আমি 12 বছরের ছিলাম তখন। সে চুপ হয়ে গেল। অদিতি অনুভব করল যে কিছু প্রশ্ন জরুরি নয়, শুধু চুপ থাকাই উত্তর হয়। সে বলল, সরি, জিজ্ঞাসা করা উচিত ছিল না। সে হাসল, না ম্যাম, এখনও অভ্যাস হয়ে গিয়েছে। লোকেরা জিজ্ঞাসা করে তাহলে আমি শুধু হেসে দেই। অদিতি একটি গভীর শ্বাস নিল। তারপর মাহুল হালকা করার জন্য বলল, তুমি খুব কথা বলো। সে হেসে উঠল, আরে না ম্যাম, শুধু আবহাওয়া একটু ভালো লাগছিল তাই। এবং সে লজ্জায় চুপ হয়ে গেল। গাড়ির ভিতরে এক মুহূর্তের জন্য মাহল হালকা হল। বৃষ্টি এখন থামতে শুরু করেছে, কিন্তু আকাশে হালকা ঠান্ডা মিশে গিয়েছে। অদিতি তার চোখের সামনে রাস্তা দেখল এবং বলল, তোমার মতো ছেলেরা আজকাল কম দেখা যায়। কেন? কারণ বেশিরভাগ লোক চাকরিতে সম্মান খোঁজে, এবং তুমি চাকরি থেকে সম্মান। সে শুধু বলল, কারণ ম্যাম, ক্ষুধা শুধু পেটের নয়, কখনো কখনো আত্মসম্মানও ক্ষুধার্থ থাকে। অদিতি প্রথমবার অনুভব করল এই ছেলেটি কিছু অন্যরকম। সে ভাবতে লাগল, কি প্রত্যেকের ভিতরে এমন আগুন থাকে, নাকি এটি শুধু তার মতো ছেলেদের মধ্যেই থাকে যারা কষ্ট থেকে বেরিয়েও হাসে। গাড়ি এম্পায়ার টাওয়ারের সামনে পৌঁছাল। ভবনের চমকে সেও কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, যেন হৃদয়ে নিজেকে প্রস্তুত করছে। এখানে নামো, অদিতি বলল। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। সে ফাইল তুলে বাইরে নামতে লাগল। অদিতি বলল, থামো। সে ঘুরল। যদি ভিতরে ঘাবড়ানি হয়, তাহলে এটি ভেবে নেয়া যে কেউ বাইরে দাঁড়িয়ে আছে, যে চায় তুমি জিতো। আরব তার চোখে তাকালো। সেই মুহূর্তে বৃষ্টিও থেমে গিয়েছিল। সে হাসল, মাথা নিচু করল এবং বলল, থ্যাংক ইউ ম্যাম, আমি চেষ্টা করব যাতে তোমাকে হতাশ না করি। সে দ্রুত ভিতরে চলে গেল। অদিতি সেখানেই গাড়িতে বসে রইল। প্রথমবার তার কোনো অচেনার জন্য হৃদয়ে একটি অদ্ভুত হলচল অনুভব হয়েছিল। গাড়ির কাঁচে এখন শুধু হালকা কুয়াশা রয়ে গিয়েছে, যেন সময় তার চিন্তাকে অস্পষ্ট করে দিয়েছে। সে আকাশের দিকে তাকালো এবং বুড়বুড় করে বলল, জানি না কেন, কিন্তু মনে হয় এই সাক্ষাৎ এখানে শেষ হবে না। এবং সত্যি ভাগ্যও ঠিক করেছিল যে গল্প এখন শুধু লিফট পর্যন্ত থামবে না, বরং সেই যাত্রা থেকে এগিয়ে যাবে যেখানে জীবন কোনো নতুন মোড়ের দিকে মোড় নেবে। 3 দিন পর এখন থেমে গিয়েছে, কিন্তু আকাশে অস্পষ্টতা এখনও বাকি ছিল, যেন সময় সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছে। আরব তার ছোট ঘরে বসেছিল, মোবাইল বারবার দেখছে, স্ক্রিন জ্বলে উঠছে, তারপর নিভে যাচ্ছে। প্রতিবার একটি আশা ভাঙে এবং নতুন ভয় জন্ম নেয়। সে গভীর শ্বাস নিয়ে উঠল, ব্যাগ তুলল এবং বলল, মা, ওষুধ নিতে যাচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসব। ভিতর থেকে সরিতা দেবীর ক্লান্ত আওয়াজ এলো, বেটা, ধীরে যাও, বৃষ্টি থেমেছে কিন্তু হাওয়া ঠান্ডা। সে হাসল, শুধু ওষুধ নিয়ে ফিরছি মা, রাস্তা এখনও ভিজে ছিল। জলের ফোঁটাগুলি কিনারায় জমেছিল এবং হাওয়ায় মাটির গন্ধ তাজা ছিল। সে মেডিকেল স্টোরে পৌঁছাল, কাউন্টারে পার্চি রাখল, ভাইয়া, এই ওষুধ চাই। ফার্মাসিস্ট কাঁচের পিছন থেকে প্যাকেট বের করল এবং বলল, 450 টাকা। আরব পকেট খুঁজল, সিক্কে, একটি 200-এর নোট এবং কিছু পুরনো বাস টিকিট। ভাইয়া, অর্ধেক এখন দিই, অর্ধেক কাল। না ভাই, আমাদের এখানে উধার মেলে না। সে এক মুহূর্ত থামল, হাসল এবং ধীরে বলল, ঠিক আছে, ছেড়ে দিন। সে বাইরে বেরোল। বৃষ্টির পরের হাওয়া এখন ঠান্ডা ছিল এবং তার পা ভারী। সে চলতে চলতে নিজের সাথে বুড়বুড় করে বলল, কখনো কখনো পরিশ্রম করার পরও ভাগ্য শুধু হেসে এগিয়ে চলে যায়। সে পার্চি হাতে নিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়েছিল যখন সামনে থেকে সেই সাদা মার্সিডিজ গেল। কিছু দূরে গাড়ি থামল, সেই আওয়াজ, সেই মেয়ে, আরব। সে ঘুরল, ম্যাম, আপনি এখানে? অফিস থেকে ফিরছিলাম। এবং তুমি? ওষুধ নিতেছিলে কিন্তু টাকা কম পড়ে গেল। অদিতি কয়েক মুহূর্ত তার দিকে তাকালো। কতর ছিল? 450 টাকা। এবং তোমার কাছে? 200। অদিতি পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিল। নাও, নাও। সে পিছিয়ে গেল, না ম্যাম, আমি কারো কাছ থেকে উধার নিই না। অদিতি হাসল, উধার নয়, ভেবো এটি মানবতায় বিনিয়োগ। সে তার চোখে তাকালো। সেই মুহূর্ত এমন ছিল যেন কোনো অচেনা তাকে বুঝে নিয়েছে, বিনা কথায়। সে ধীরে টাকা নেয় এবং দোকানের দিকে ফিরে যায়। অদিতি সেখানেই দাঁড়িয়ে থাকে, বৃষ্টিতে ভেজা রাস্তায় শুধু তার দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, ওষুধ হাতে নিয়ে। থ্যাংক ইউ ম্যাম, আমি টাকা ফেরত দেব। দরকার নেই। কেন? কারণ কিছু জিনিসের হিসাব রাখা হয় না, শুধু মনে রাখা হয়। সে হাসল এবং সেই হাসিতে ক্লান্ত সত্যতা ছিল। আপনি কি করে জানলেন যে মায়ের ওষুধ ছিল?
কারণ যে নরমতায় তুমি সেই পার্চি ধরেছিলে সেটি কোনো নিজের জন্যই হতে পারে। তার চোখে জল ভরে এলো, কিন্তু সে ঘুরল না, শুধু মাথা নিচু করে বলল, ধন্যবাদ, এবং এগিয়ে গেল। অদিতি সেখানেই দাঁড়িয়ে দেখতে থাকল। শহরের ভিড়ে সেই ছেলেটি যেন কোনো অন্য আলয় তৈরি। সাদাসিধেতায়ও শক্তি ছিল। 3 দিন পর সকালের হালকা রোদ এসেছিল, যে দরজার ঘণ্টা বাজল। আরব দরজা খুলল। বাইরে কুরিয়ার বয় ছিল। সাহেব, ভিস্তা টেক সলিউশনস থেকে পার্সেল। সে কাঁপা হাতে খাম খুলল। কংগ্র্যাচুলেশনস, ইউ আর সিলেক্টেড অ্যাজ জুনিয়র এক্সিকিউটিভ। তার চোখ থেকে অশ্রু ভরে বেরোল। সে দৌড়ে মায়ের কাছে পৌঁছাল। মা, চাকরি হয়ে গেল। সরিতা দেবীর চোখও ভিজে গেল। বলেছিলাম না বেটা, উপরওয়ালা দেখে, শুধু সময় নেয়। প্রথম দিন অফিস, এম্পায়ার টাওয়ারের সেই গেট, সেই সিকিউরিটি গার্ড, সেই রিসেপশন। শুধু ফারাক এটুকু যে এখন তার পায়ে ভয় নয়, বিশ্বাস ছিল। রিসেপশনিস্ট হেসে বলল, আপনার রিপোর্টিং মিস আদিতি মেহরাকে করতে হবে। সে চমকে উঠল। আদিতি মেহরা? জি, আমাদের সিইও। তার ঠোঁট খাপল। সে ধীরে ধীরে তাদের কেবিনের দিকে এগোল। দরজা খোলা। সেই মুখ, সেই হাসি, সেই সাদাসিদে। আদিতি নজর তুলল। ওয়েলকাম মিস্টার আরাভ, দেরি করে সঠিক জায়গায় পৌঁছেছ। সে হতবাক হয়ে গেল। আপনি আপনি এই কোম্পানির সিইও? সে হাসল। হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে আগে বলিনি। সে চুপ রইল। আদিতি এগিয়ে এলো এবং শান্তস্বরে বলল, কারণ আমি চাইতাম যে তুমি তোমার পরিশ্রম দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছো। তোমাকে কখনো এমন মনে না হয় যে এই পদ কারো দয়া বা অনুগ্রহে পেয়েছ। আমি দেখতে চাইতাম যে তুমি কতটা শক্তিশালী, এবং আজ উত্তর তোমার সামনে। সে তার কথা শুনতে থাকল। চোখ নম ছিল, কিন্তু মুখে গর্ব ছিল। সে শুধু বলল, যদি সেই দিন আপনি না মিলতেন তাহলে হয়তো আমি এখনও রাস্তায় থাকতাম। আদিতি হাসল। এবং যদি তুমি সেই দিন হেসে না বলতে তাহলে হয়তো আমি আজও সেই মেয়ে হতাম যে শুধু ব্যবসা বোঝে, মানুষ নয়। ঘরে কয়েক মুহূর্তের চুপি রইল। খিড়কির ওপার আকাশ সাফ হয়ে গিয়েছিল। দিনগুলি কাটতে লাগল। আরফ তার কাজে ডুবে থাকত এবং আদিতি তাকে দূর থেকে দেখত। সে প্রত্যেক সকালে তার আসার অপেক্ষা করত, প্রত্যেক মিটিংয়ে তার কথায় মনোযোগ দিত, কিন্তু সে কখনো কিছু বলেনি, শুধু অনুভব করেছে। সে জানত কিছু সম্পর্ক ঘোষণা চায় না, শুধু সম্মানের সাথে নিজের জায়গা তৈরি করে নেয়। এক সন্ধ্যায় অফিস খালি হয়ে গিয়েছিল। আদিতি খিড়কির কাছে দাঁড়িয়েছিল এবং বাইরে বৃষ্টি আবার ফিরে এসেছিল। আরব যেতে লাগল। তাহলে? সে ধীরে বলল। আরব? সে ঘুরল। জি ম্যাম। বৃষ্টি আবার এসে গিয়েছে, ছেড়ে দিই? সে হালকা হেসে বলল, এবার লিফট নয় ম্যাম, শুধু আপনার জিজ্ঞাসা করাই যথেষ্ট। সে চলে গেল এবং আদিতি নীরবে দাঁড়িয়ে তাকে যেতে দেখতে থাকল। বৃষ্টির ফোঁটাগুলি আবার কাছে পড়তে লাগল, কিন্তু এবার সে ভিজছে না, শুধু হাসছে। কারণ তাকে এখন বুঝে গিয়েছে সত্যিকারের সম্পর্ক সেটাই হয় যেতে কেউ চায় না, শুধু অপেক্ষা করে। কিন্তু কখনো কখনো ভাগ্য কারো নীরবতাকে বেশি দেরি করে দেখতে পারে না। আদিতির হৃদয়ে যে জায়গা আরব তৈরি করেছে সেটি এখন শুধু একটি অনুভূতি নয়, একটি প্রয়োজন হয়ে উঠেছে। সে প্রত্যেক সকালে সেই দরজার দিকে নজর তুলত, যেখান থেকে আরাব আসত। হাতে ফাইলগুলি, মুখে সেই সাদাসিধে, এবং চোখে একটি এমন চমক যা পরিশ্রম থেকে জন্মায়, কোনো মেকআপ থেকে নয়। সে অনেকবার নিজেকে বলতো, না অদিতি, তুমি সিইও, তাকে বিরক্ত করবে না। কিন্তু মন তো মানে না। কখনো মিটিংয়ের মাঝে অজান্তেই তার দিকে তাকিয়ে নেয়, কখনো কফি মেশিনের কাছে ইউনিই দাঁড়িয়ে যায়, শুধু তার ঝলক পাওয়ার জন্য। আরাফ প্রত্যেকবার হেসে গুড মর্নিং ম্যাম বলত, এবং অদিতির দিন তৈরি হয়ে যেত। কিন্তু আরাবের হৃদয়ে এখনও সেই দূরত্ব ছিল যা সম্মান এবং পেশার লাইন টেনে দেয়। সে তার মনের প্রত্যেক হলচলকে কাজে ডুবিয়ে দিত। সে জানত অদিতি শুধু তার বস নয়, সে মানুষ যে তাকে দুবার পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। এক সোমবার সকালে আরাব অফিসে আসেনি। প্রথম দিন, তারপর দ্বিতীয়, তৃতীয়, তার সিট খালি ছিল এবং অদিতির অস্থিরতা বাড়তে থাকল। সে এইচআরকে বলল, মিস্টার আরাবের কোনো খবর? ম্যাম, শোনা যাচ্ছে তাদের মায়ের অসুস্থতা খুব খারাপ। অদিতি বিনা চিন্তায় তার গাড়ি তুলে নিয়ে বেরিয়ে পড়ল। ঠিকানা নিল এবং সন্ধ্যা পর্যন্ত সে আরাবের ছোট বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। দরজা খোলা, সামনে সেই মুখ, কিন্তু ক্লান্ত, চোখের নিচে কালো ঘেরা, এবং ঠোঁট কাঁপতে কাঁপতে সে বলল, ম্যাম, আপনি এখানে? অদিতি শুধু বলল, আমাকে খবর মিলেছে যে মা অসুস্থ, চলুন হাসপাতালে যাই। আরাব ইতস্তত করে বলল, ম্যাম, টাকা?
অদিতি মাঝখানে থামিয়ে দিল, টাকার চিন্তা করো না, সময় জরুরি। তারা দুজনে মাকে নিয়ে হাসপাতালে পৌঁছল। ডাক্তার তুরন্ত ভর্তি করে নিল। ব্লাড প্রেশার খুব নিচে পড়ে গিয়েছিল। অদিতি সেখানেই দাঁড়িয়ে রইল। বিলিং, ওষুধ সবকিছু নিজে করল। রাতভর হাসপাতালের বাইরে বসে রইল। সকালে যখন আরাব এলো, তার চোখে অশ্রু ছিল। ম্যাম, আমি এত টাকা কোথা থেকে দেব? অদিতি হালকা হেসে বলল, তুমি কাজ করে চুকিয়ে দিও, আমি কোনো উপকার করছি না, শুধু এখন তোমার প্রয়োজন। সে ফেটে পড়ল, আপনি প্রত্যেকবার কেন সাহায্য করেন ম্যাম? অদিতি উত্তর দিল, কারণ যখন প্রয়োজনের সময় কেউ হাত ধরে নেয়, তাহলে সেটি সম্পর্ক হয়ে যায়, নাম যাই হোক। সেই দিন প্রথমবার আরাফ তাকে শুধু যার বস হিসেবে দেখেনি, বরং একটি এমন মানুষ হিসেবে যে বিনা কথায় হৃদয় ছুঁয়ে নেয়। কয়েকদিন পর সরিতা দেবী সুস্থ হয়ে গেল এবং যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল, তাহলে বলল, বেটা, ভগবান তাকে খুশি রাখুক, সে ফেরেশতা যে মানুষ হয়ে আমাদের বাড়িতে এসেছিল। অদিতি এখন প্রত্যেক দিন জিজ্ঞাসা করত, মা কেমন আছে, এবং আরাফ প্রত্যেকবার বলত, এখন আগের থেকে ভালো, আপনার কারণে। ধীরে ধীরে জীবন আবার পথে ফিরল। আরাফ অফিসে ফিরল এবং অদিতি শুধু বলল, তোমার চেয়ার তোমার অপেক্ষা করছিল। সে হাসল, এবং হয়তো আপনিও। অদিতি চুপ রইল, কিন্তু হাসি লুকাতে পারল না। কয়েক সপ্তাহ পর কোম্পানির সবচেয়ে বড় মিটিং হল। আরাফ তার প্রেজেন্টেশন দিয়ে সবাইকে চমকে দিল। ক্লায়েন্ট বলল, এই ছেলেটায় দম আছে। অদিতি উত্তর দিল, হ্যাঁ, এটাই আমাদের কোম্পানির ভবিষ্যৎ। সন্ধ্যা ঢলে ঢলে অফিস খালি হয়ে গিয়েছিল। আরাফ ফাইলগুলি গুছিয়ে নিচ্ছিল। যখন অদিতি হাতি দুটি কফি নিয়ে তার কাছে এলো, ভাবলাম জয়ের কফি একসাথে পান করি। সে হেসে উঠল, জয় আমার নয় ম্যাম, কোম্পানির। কোম্পানি তো অনেক আগেই জিতে গিয়েছে। অদিতি বলল, আজ জয় তোমার। খিড়কির কাছে দুজনে দাঁড়িয়ে গেল। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। আরব বলল, অদ্ভুত নয়, যখনই কিছু ভালো হয় বৃষ্টি এসে যায়। অদিতি হাসল, কারণ বৃষ্টি তাদেরই ভাগে আসে যাদের ভিজার সাহস থাকে। তারপর কয়েক মুহূর্তের নীরবতা। দুজনের চোখে সেই প্রশ্ন যা কখনো বলা হয়নি। দিন কাটতে থাকল। তারপর খবর এলো যে অদিতি কয়েক মাসের জন্য বিদেশ যাচ্ছে। আরব শুধু বলল, আপনি ফিরে আসবেন তো? অদিতি হেসে উত্তর দিল, অবশ্যই, কারণ কিছু অপেক্ষা শুধু মৌসুম করে না, মানুষও করে। সে চলে গেল এবং তার যাওয়ার পর অফিস খালি খালি লাগতে লাগল। আরব প্রত্যেক সন্ধে খিড়কি থেকে বাইরে বৃষ্টি দেখত, যেন ফোঁটাগুলি তার মনের চুপ্পির সাথে কথা বলত। 6 মাস পর সেই সাদা মার্সিডিজ এম্পায়ার টাওয়ারের সামনে এসে থামল। অদিতি নামল এবং তার নজর সবচেয়ে আগে আরফকে খুঁজছিল। সে করিডর থেকে বেরোল, সেই সাদাসিদে, সেই হাসি। দুজনের নজর মিলল এবং সেই মুহূর্ত যেন সময় থেমে গিয়েছে। অদিতি বলল, বৃষ্টি আবার এসে গিয়েছে। আরব, সে হাসল, হ্যাঁ ম্যান, মনে হয় মৌসুমকেও আমাদের গল্প পছন্দ হয়ে গিয়েছে। দুজনে খিড়কির কাছে দাঁড়িয়ে গেল। বাইরে বৃষ্টি ছিল, ভিতরে স্বস্তি। সেই নীরবতায় যেন সব কিছু বলা বিনা বলা হয়ে গিয়েছে। অদিতি তাকে দেখতে দেখতে ধীর স্বরে বলল, সেই দিন তুমি আমার কাছ থেকে লিফট চেয়েছিলে, হয়তো আজ সময় চায় যে আমি তোমাকে সাথ দিই সব সময়ের জন্য। আরফ চুপ রইল, তার চোখ নিচু হয়ে গেল, ঠোঁটে হালকা হাসি ছিল। সে কিছু বলল না, কারণ কিছু উত্তর শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে দেওয়া হয়। অদিতি এক কদম এগিয়ে এলো, তার চোখে গভীরতা দেখে শুধু বলল, এখন আমি চাই না যে তোমাকে কখনো কোনো লিফটের প্রয়োজন পড়ুক, কারণ এখন থেকে আমি তোমার প্রত্যেক যাত্রায় সাথে থাকব। সেই মুহূর্ত কোনো ফিল্মি দৃশ্যের মতো ছিল না, বরং সত্যিকারের জীবনের সবচেয়ে নীরব এবং সবচেয়ে সুন্দর হাত ছিল। বাইরে বৃষ্টি এখন থেমে গিয়েছে, শুধু খিড়কির কাছে কিছু ফোঁটা বাকি ছিল, যেন জীবনও স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। কয়েক মাস পর দুজনে সাদাসিদে করে বিয়ে করল, না কোনো শোর, না দেখাদেখি, শুধু মায়ের দোয়া, কিছু কাছের লোক এবং দুটি সত্যিকারের হৃদয় যা এখন এক হয়ে গিয়েছে। অদিতি হেসে বলল, এখন কোনো লিফট নয় আরব, এখন প্রত্যেক রাস্তা আমাদের। আরবের চোখে সেই স্বস্তি ছিল যা শুধু বিশ্বাস থেকে আসে। জীবনের এটাই আসল অর্থ। কখনো কখনো কারো একটি ছোট সাহায্য কারো অন্যের পুরো দুনিয়া বদলে দেয়। অদিতি সাহায্য দিল, কিন্তু বদলে তাকে সেটি মিলল যা ধন থেকে নয়, হৃদয় থেকে পাওয়া যায়। একটি সম্পর্ক সত্যিকারের এবং নামহীন। তাহলে ভাবুন, যদি প্রত্যেক অদিতি কোনো আরবকে শুধু একবার বোঝার চেষ্টা করে, যদি প্রত্যেক মানুষ কারো অসহায়তাকে তানা না করে সহায়তা করে, তাহলে কি এই দুনিয়া একটু আরও সুন্দর হবে না?
যদি আপনাকেও মনে হয় যে মানবতাই সবচেয়ে বড় ভালোবাসা, তাহলে কমেন্টে শুধু এইটুকু লিখুন, আমিও কোনো আরফকে লিফট দিতে চাই। এবং যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। মিলব পরের গল্পে। ততক্ষণ মানবতা নিভান, ভালোবাসা ছড়ান এবং কারো সাহায্য করতে পিছিয়ে যাবেন না।